সুপ্রিয় শিক্ষার্থী, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে যারা অনার্স 4th ইয়ারে অধ্যয়নরত আছো তাদের ফিশারিজ বায়োলজির উপরে আমি আজ কিছু ক বিভাগের উপরে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো সাধারণত তোমাদের ক বিভাগে থাকে, তাছাড়াও অনেক সময় তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। তোমরা সেই ক বিভাগের কোশ্চেনগুলো একটু মনোযোগ সহকারে শুনবে যে কি কি কোশ্চেনগুলো থাকতে পারে। যেটি ক বিভাগের কোশ্চেন, এই কোশ্চেনগুলো সাধারণত তোমাদের ক বিভাগেও থাকে, অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। শুধু ক বিভাগের প্রশ্নগুলো নিয়েই আলোচনা হবে এবং ক প্লাস ভাইভা, মানে এই প্রশ্নগুলো সাধারণত ক বিভাগে থাকে অথবা ভাইভাতেও থাকতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে তোমাদের আমি একটু বলে দেব যে তোমরা কিন্তু যে কোনো, যেমন বইয়ে তোমরা পেতে পারো, বইয়ের পেছনেও আছে। তাছাড়া তুমি যদি নিজেও নোট করে নিতে চাও নিতে পারো, যেভাবে তোমার সুবিধা হয় সেভাবে তুমি পড়ে নিতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হয় আর কি সেভাবে। আমি সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন মাছ কাকে বলে? শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যাদের যুগ্ম অযুগ্ম পাখনা বর্তমান, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, তাদেরকে মাছ বলে। তাহলে আমরা এখানে কিন্তু এই যেহেতু তোমরা ফিশারিজের স্টুডেন্ট, তোমাদের কিন্তু মাছের সংজ্ঞাটা খুবই জানা দরকার এবং আসে, আসে বলতে জিজ্ঞেস করে ভাইভাতে বা ক বিভাগে থাকে। আচ্ছা, এরপরে আসো মৎস্য সম্পদ কাকে বলে? যেসব জলজ প্রাণী মানুষের খাদ্য হিসেবে বা অর্থকরী সম্পদ হিসেবে বিদেশে রপ্তানি করা যায় বা উৎপাদিত হয় তাদের সম্মিলিতভাবে মৎস্য সম্পদ বলা হয়। বিভিন্ন শ্রেণীর মাছ, ঝিনুক, শামুক, অক্টোপাস, স্কুইড, চিংড়ি, কাঁকড়া, কচ্ছপ, এই ধরনের প্রাণীদেরকে মৎস্য সম্পদ, এরা মৎস্য সম্পদের অন্তর্ভুক্ত। এই খাতাটার মধ্যে আসলে আমি নিজে নোট করা আছে, আমার নিজের সুবিধার জন্য আমি সবগুলো জিনিস একসাথে করে এখানে আমি তৈরি করে রেখেছি যাতে আমার সুবিধা হয়। এইভাবেও তোমরা তৈরি করে নিতে পারো বা তোমরা তোমাদের সুবিধা মতো যেভাবে সুবিধা হয় সেভাবেও করতে পারো। এরপর আরেকটি প্রশ্ন আছে, সেলফিশ কি? সেলফিশ হচ্ছে যে সকল খোলক বিশিষ্ট প্রাণী ক্রাস্টেশিয়ান শ্রেণী অথবা মোলাস্কা পর্বভুক্ত কিংবা রেপটাইল শ্রেণীর অন্তর্গত এবং যারা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তাদেরকে সেলফিশ বলা হয়। যেমন তোমার ম্যাক্রোব্রাকিয়াম, পাইলা গ্লোবোসাটা তো শামুক, ইচা, এইগুলি অর্থনৈতিকভাবে গুরুত্ব থাকতে হবে। আচ্ছা, এরপরে আসো ফিনফিশ কি? যারা যুগ্ম অযুগ্ম পাখনাবাহী কেবল ফুলকা দ্বারা শ্বাসকার্য সম্পন্ন করে এবং ভেনাস হৃৎপিণ্ড যুক্ত শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী, তাদেরকে ফিনফিশ বলা হয়। এরপরে আসো উদাহরণ যদি আমরা বলি তাহলে লেবিও রোহিটা, কাতলা কাতলা, নান্দাস এইগুলি। তারপর আরেকটা আছে, ধরো ভেনাস হার্ট কাকে বলে? ভেনাস হার্ট হচ্ছে যে, তো এটা কিন্তু তোমরা একদম ইন্টারমিডিয়েটেও আছে, ভেনাস হার্ট কাকে বলে 4th ইয়ারেও পেয়েছো। তো সেই ক্ষেত্রে আমি তারপরেও বলে দিচ্ছি যে হৃৎপিণ্ড কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ভেইনের মাধ্যমে একদিকে বহন করে ফুলকায় নিয়ে যায়, তা আর কিন্তু ফিরিয়ে নিয়ে আসে না, তাদেরকে ভেনাস হার্ট বলে। এখন ধরো ইন্টারমিডিয়েটের একটা ছেলে যদি লেখে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে যে হার্ট, তাকে ভেনাস হার্ট বলে, তাকে কিন্তু আমার ফুল মার্কস দিতে হবে। কিন্তু তুমি এমএসসিতে যেহেতু পড়ছো সেজন্য কিন্তু তোমাকে লিখতে হবে যে হৃৎপিণ্ড কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ভেইনের মাধ্যমে একদিকে বহন করে কোথায় নেয়? ফুলকায় নেয়, এবং এটা কিন্তু আর ফুলকা থেকে ফিরিয়ে আনে না, সেটাই হচ্ছে ভেনাস হার্ট। এরপরে আসো ল্যাটেরাল লাইন কি? ল্যাটেরাল লাইন অর্গান একটি সংবেদী অঙ্গ যা এপিডার্মিসে অবস্থান করে, জ্ঞানেন্দ্রিয় নালীর সাথে সংযুক্ত এবং পানিতে মাছের অবস্থানকালে স্রোতের গতি নিরূপণ করে, তাকে ল্যাটেরাল লাইন বলে। এরপরে আসো মাছের শোল কাকে বলে? খুবই নিকটবর্তী একই জৈবিক অবস্থায় একই বয়সের মাছ যখন একই ধরনের আচরণ দ্বারা সংঘবদ্ধ থাকে এবং এরা দল বাধা বা সংঘবদ্ধতা পারস্পরিক ওরিয়েন্টেশন দ্বারা কম বেশি দীর্ঘদিন বিদ্যমান থাকে, তখন ওই দল বা সংঘকে শোল বলে। এটা তোমার অ্যাপিয়াস উদাহরণ হিসেবে। এটা মাছের শোল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যখন একই বয়সের একই সদস্যের কিছু মাছ
একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে চলাফেরা করে। তারপর ঝাটকা কাকে বলে? ঝাটকা হচ্ছে 23 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটারের মধ্যে মাছকে ঝাটকা বলে। দেখো আমরা এই বিষয়টাও কিন্তু আমাদের খুব জানতে হবে, যেহেতু এমএসসি ফিশারিজ মাথায় রাখতে হবে তোমাদের, কিন্তু তোমরা বেশ মানে ফিশ বিষয়টাকে রিপ্রেজেন্ট করবে, তো সেই জন্য ঝাটকা কাকে বলে এটা কিন্তু জানাটা খুব জরুরি। 23 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটারের মধ্যে মাছকে ঝাটকা মাছ বলা হয়। মাছের স্কুল কি? মাছের স্কুল হলো এর ভেতরে তুলনামূলকভাবে ছোট ছোট শোলের মধ্যে তুলনামূলকভাবে ছোট ছোট যে দল বা গ্রুপ, এই সেই একই মানে সেই গ্রুপগুলোকে তোমার এরা 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 ওই ছোট ছোট গ্রুপগুলো কিন্তু আবার নিজস্ব ওদের ইন্দ্রিয় সমূহের পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে ওরা ওদের কর্ম সম্পাদন করে। সেই ছোট ছোট দলকে কিন্তু মাছের স্কুল বলা হয়। আর এই ছোট ছোট দলগুলো কিন্তু মানে স্কুলগুলো কিন্তু শোলের মধ্যে থেকে বের হয়। আর এরপরে হচ্ছে বেন্থোস কি? কোনো একটি জলাশয়ের তলদেশে কাদার উপরে বা কাদার অভ্যন্তরে বসবাসরত জীবসমূহকে বেন্থোস বলে। এরা সাধারণত ব্যাকটেরিয়া, শৈবাল, ক্রাস্টেশিয়া ইত্যাদি, যেমন কাইরোনোমাস লার্ভা। তারপর প্লাঙ্কটন কি? প্লাঙ্কটন বলতে জলাশয়ে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ বা প্রাণীকে বোঝায় যারা পানিতে পরোক্ষভাবে ভেসে বেড়ায় অথবা হালকা সাঁতার কেটে বেড়ায়। এরা কিন্তু ঢেউয়ের তালে সাঁতার কেটে বেড়ায়। খেয়াল করো বিষয়টি, যে প্লাঙ্কটনটা কিন্তু পানিতে যে ঢেউ থাকে, বাতাসের তালে তালে যে একটা ঢেউ আসে, সেই ঢেউয়ের তালে তালে কিন্তু সাঁতার কেটে বেড়ায়, যেমন ভলভক্স। তারপর বেন্থোস পানির কোন জোনে বেশি থাকে? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারবে যে ক বিভাগে কি থাকতে পারে আর ভাইবা কি থাকতে পারে। আমি মোটামুটি ক বিভাগ ভাইবা যাতে দুটোই কভার করে সেইভাবেই আমি কোশ্চেনটা রেডি মানে অ্যান্সারগুলো রেডি করেছি। পানির 3টি জোন অথবা লিটারাল জোন, সাবলিটারাল জোন, তারপরে প্রোফান্ডাল জোন, এই সব এলাকায় কিন্তু তোমার বেন্থোস বেশি থাকে। মেজর কার্প স্থির পানিতে ডিম পারে না কেন? মেজর কার্প স্থির পানিতে ডিম পারে না কারণ হচ্ছে স্থির পানিতে অক্সিজেনের স্বল্পতা থাকে। ওখানে কিন্তু যদি অক্সিজেনের স্বল্পতা থাকে, তাপমাত্রার অভাব থাকে, স্রোত কম থাকে, যেহেতু স্থির পানির মধ্যে কিন্তু স্রোত থাকে না, অর্থাৎ ওই জন্যই পানিটা স্থির থাকে। আর যখন স্রোত থাকবে না তখন কিন্তু ওখানে অক্সিজেনের স্বল্পতা দেখা দেবে, তাপমাত্রারও সঠিক পরিমাণে থাকবে না, যার কারণে কিন্তু তখন মেজর কার্প আর স্থির পানিতে ডিম পারে না। তারপরে ইউরোহ্যালাইন কি? ইউরোহ্যালাইন হচ্ছে যারা প্রশস্ত পরিসরে পানির লবণাক্ততা সহ্য করতে পারে তাদেরকে ইউরোহ্যালাইন বলা হয়। টেনুয়েলোসা ইলিসা। স্টেনোহ্যালাইন কি? যারা কেবল অল্প পরিসরে পানির লবণাক্ততা সহ্য করতে পারে, সংকীর্ণ পরিসরে। তাহলে আমরা ইউরোহ্যালাইনটা পাচ্ছি হচ্ছে প্রশস্ত পরিসরে, আর স্টেনোহ্যালাইনটা কি? সংকীর্ণ পরিসরে। দুটো স্বাদু পানির মাছের বৈজ্ঞানিক নাম বলো। লেবিওরোহিটা, কাতলা কাতলা। সামুদ্রিক পানির মাছের নাম টেনুয়েলোসা ইলিশা, স্কোলিওডন সরাকোয়া। আমি চেষ্টা করেছি যে তোমাদের জানাশোনা মানে জানা প্রশ্নগুলোর ভিতরেই রাখতে। অসমোরেগুলেশন কি? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় মাছ তার দেহের ভেতরের এবং বাইরের লবণের এবং পানির ভারসাম্য রক্ষা করে, বা তরল বস্তু মানে লবণ পানি মানেই তরল বস্তু, যেটার ভারসাম্যটা রক্ষা করে, সেই প্রক্রিয়াটাকেই অসমোরেগুলেশন বলে। মিঠা পানির মাছের দেহে লবণের ঘনত্ব কম না বেশি? মিঠা পানির মাছের দেহের লবণের ঘনত্ব বেশি। এরা মলের সাহায্যে, মূত্রের সাহায্যে, ফুলকার সাহায্যে পানির সাথে লবণের সমতা রক্ষা করে। সামুদ্রিক মাছে লবণের ঘনত্ব কিরকম থাকে? সামুদ্রিক মাছে দেহের লবণের ঘনত্ব কম থাকে, পানিতে লবণের ঘনত্ব বেশি থাকে এবং এদের মূত্রের পরিমাণ কম থাকে, লবণ শোষণে বৃক্ক সক্রিয় থাকে। এখানে খুব সহজ বিষয়গুলো। মিঠা পানির মাছে সামুদ্রিক মাছের লবণের ঘনত্ব কিরকম থাকে? এটা খুবই সহজ। সমুদ্রের পানিতে থাকবে লবণ বেশি, যার কারণে মাছের দেহে লবণ কম থাকবে, ওইটা ওইভাবে ব্যালেন্স করে ওরা। কনড্রিকথিস কি?
এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত, ত্বক প্লাকয়েড আইস বিশিষ্ট, আইসবিহীন, 5 থেকে 7 জোড়া ফুলকা বিদ্যমান, মুখে অনেকগুলো ধারালো দাঁত থাকে, পুচ্ছ পাখনা হেটেরোসার্কাল থাকে, বায়ুথলি বা বায়ুপটকা থাকে না। হেটেরোসার্কাল মানে তো তোমরা বুঝতে পেরেছো যে পুচ্ছ পাখনাটা যাদের সমান দুটা ভাগে ভাগ থাকবে না, অসমান দুটি ভাগে ভাগ হবে, সেটা হবে হেটেরোসার্কাল। তারপরে আসো অস্টিকথিস কি? এদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত, ত্বক গ্যানয়েড, সাইক্লয়েড, টিনয়েড দ্বারা আবৃত, 4 জোড়া ফুলকা বিদ্যমান, পুচ্ছ পাখনা হোমোসার্কাল, প্রোটোসার্কাল, বায়ুথলি বা বায়ুপটকা উপস্থিত, নিষেক বাহ্যিক, একলিঙ্গ প্রাণী, হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, ভেনাস কোনাস আর্টারিওসাস থাকে এবং কোনাস ভেনোসাস থাকে। তারপরে অস্ট্রাকোডার্ম কি? এদের দেহ ক্ষুদ্রাকার, দেহ আইসে আবৃত, মস্তক চোয়ালবিহীন, একজোড়া চোখ, পৃষ্ঠ পুচ্ছ পাখনা, অন্য পাখনা বহন করতে পারে না। অস্ট্রাকোডার্ম তোমাদের আসে, কিন্তু অস্ট্রাকোডার্ম কি এই প্রশ্নটা আসে। প্লাকোডার্ম কি সেটাও আসে। পৃথিবীর প্রথম আদি চোয়াল বিশিষ্ট, এখানে খেয়াল রাখো অস্ট্রাকোডার্ম কিন্তু চোয়াল বিহীন, আর প্লাকোডার্মটা হবে চোয়াল বিশিষ্ট। মেরুদণ্ডী প্রাণীদেরকে প্লাকোডার্ম বলা হয়। এদের দেহের আকৃতি বাইম বা হাঙর মাছের মতো ছিল, দেহে লম্বয়েড আকৃতির আইস ছিল, খুবই দ্রুত পানিতে সাঁতার কাটতে পারত। তারপরে ধরো আইস কাকে বলে? আইস মাছের ত্বক উদ্ভূত অঙ্গ, প্রাণী দেহে মাছের বহিঃস্তর আবরণীকে আইস ত্বক বলে, যা আইস দ্বারা আবৃত থাকে। এখন তোমাকে ধরো এরকম যদি প্রশ্ন করে অনেক সময় যে একটি প্লাকয়েড আইস বিশিষ্ট মাছের বৈজ্ঞানিক নাম, সেটা হবে স্কলিওডন। সাইক্লয়েড আইস বিশিষ্ট লেবিওরোহিটা, টিনয়েড আইস বিশিষ্ট অ্যানাবাস অর্থাৎ কই মাছ, কসময়েড যেটা ল্যাটিমারিয়া, গ্যানয়েড আইস পলিপটেরাস। অর্থাৎ এই যে যতগুলো আইস আছে প্রত্যেকটা আইসের একটি করে মাছের, মানে ওই আইসে কোন মাছগুলো থাকে একটি করে মাছের উদাহরণ মুখস্থ রাখতে হবে। তারপরে তোমার ধরো লরেন জিন অ্যাম্পুলি কি? ইহা জলজ প্রাণীর মস্তকাঞ্চলে পৃষ্ঠ অঙ্কীয় দেশে বর্তমান থাকে, দেহের বহিতকে ইহা ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত থাকে। পিঠ অর্গান কি? পিঠ অঙ্গ কিছু অস্থি মাছের খণ্ড অঞ্চলের পৃষ্ঠীয় অঙ্কীয় অঞ্চলে বর্তমান, ইহা এপিডার্মিস স্তরের একটি রূপান্তরিত গঠন বিশেষ। অন্তঃক্ষরা গ্রন্থি কি? যে সমস্ত গ্রন্থি হতে নিঃসৃত রস সরাসরি দেহের রক্তের সাথে বা সিলোমিক রসের সাথে মিশে দেহের সর্বত্র সঞ্চালিত হয়, শারীরিক ও মানসিক ক্রিয়ার সমন্বয় সাধন করে, তাদেরকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। মাইগ্রেশন কি? যে সকল প্রজাতি ব্যাপক হারে খাদ্য গ্রহণ, প্রজনন, অনুকূল আবহাওয়া কিংবা আত্মরক্ষার তাগিদে এক বাসস্থান থেকে অন্যত্র এখানে খেয়াল করো মাইগ্রেশনটা হবে হচ্ছে মূলত খাদ্য, বাসস্থান, প্রজনন, আত্মরক্ষা। এই কতগুলো কারণে মাছ যখন একটি স্থান থেকে অন্য স্থানে যায়, যেখান থেকে তার প্রয়োজনটা বা চাহিদাটা মিটাবে, তারপরে সে আবার তার পূর্বের পরিবেশে ফিরে আসবে, এই প্রক্রিয়াটাই হচ্ছে মাইগ্রেশন। আর যৌন দৃঢ়তা কি? যৌন দৃঢ়তা হচ্ছে কোনো প্রাণীকে যখন কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে স্ত্রী পুরুষকে আলাদা করা যাবে রিপ্রোডাকশনকালীন সময়ে, সেই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে যৌন দৃঢ়তা। প্রে আর প্রেডিটরটা কি? প্রে হচ্ছে যে একটা হচ্ছে শিকার ও শিকারী। শিকার হচ্ছে যে যেমন ধরো এখানে যদি আমি বলি ছোট মাছ হচ্ছে শিকার, আর শিকারী হচ্ছে বোয়াল মাছ। অর্থাৎ যে শিকারে পরিণত হচ্ছে সে হচ্ছে শিকার, আর শিকারী হচ্ছে যে শিকারটাকে মানে খাদ্য হিসেবে মানে গ্রহণ করছে, সেটা হবে শিকারী। ফুলকা কি? ফুলকা যা দ্বারা মাছ শ্বসন কার্য সম্পন্ন করে। মাছের প্রাচুর্যতা কি?
কোনো একটি নির্দিষ্ট জলাশয়ে একটা নির্দিষ্ট প্রজাতির মাছের অত্যাধিক উপস্থিতির হারকে ওই জলাশয়ের ওই প্রজাতির মাছের প্রাচুর্যতা বলা হয়। অতিরিক্ত শ্বসনাঙ্গ কি? ফুলকা বা ফুসফুস ছাড়া শ্বসনে যেসব দেহাংশ বা অঙ্গ প্রাণীরা ব্যবহৃত করে তাদেরকে অতিরিক্ত শ্বসনাঙ্গ বলে। কারণ অতিরিক্ত শ্বসনাঙ্গটা হচ্ছে সাধারণত মাছ কিন্তু ফুলকা দ্বারা শ্বসন কার্য সম্পন্ন করে, কিন্তু এই ক্ষেত্রে কি হয় যে ওই মাছগুলোর ফুলকা ছাড়াও এদের ফুসফুস তাদের অতিরিক্ত শ্বসনাঙ্গের অঙ্গ হিসেবে কাজ করে। পটকা কি? অস্থিযুক্ত মাছে গ্যাসপূর্ণ ভাসমান থলির নাম পটকা। সংবেদী অঙ্গ কি? যে সকল অঙ্গ পরিবেশ থেকে বিভিন্ন ধরনের ভৌত রাসায়নিক উত্তেজনা যেমন তাপ, স্বাদ, পার্শ্বগন্ধ, আলোক ইত্যাদি গ্রহণ করে তাদেরকে সংবেদী অঙ্গ বলে। মাৎস্য গতিবিদ্যা তোমাদের আছে, যে শাখায় মাৎস্য জনগোষ্ঠীর জন্মহার, মৃত্যুহার, বৃদ্ধিহার, প্রজনন হার প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয় তাদেরকে ফিশ পপুলেশন ডাইনামিক্স বলে। প্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে আমার মতো তোমরা একটি খাতায়ও সব প্রশ্ন এবং অ্যান্সারগুলো একসাথে করে লিখে রাখতে পারো পরীক্ষায় পড়ার সুবিধার জন্য, অথবা তোমাদের যেভাবেই সুবিধা হয় সেভাবে রাখতে পারো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে 1 মার্কের জন্য অর্থাৎ ক বিভাগের জন্য আমাদের কি ধরনের কোশ্চেনগুলো পড়তে হবে। আর ধারাবাহিকভাবে আরও যদি কিছু কোশ্চেন বের হয় আমি পরবর্তীতে আবার হয়তো আরেকটি ক্লাস আমি নিয়ে দেবো। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া রাখো যেন আমি পরবর্তীতে তোমাদের সামনে আবার ক্লাসটি নিয়ে হাজির হতে পারি।